হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায়ের কিন্তু আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব বিদেশ নীতি কাকে বলা হয়, তারপরে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য আর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, এই টপিকগুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখে নেই যে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য, আর তার আগে জানবো যে বিদেশ নীতিটা কি, হোয়াট ইজ ফরেন পলিসি। তাহলে দেখো, বিশ্বের মধ্যে কিন্তু প্রায় 200টির মতো দেশ আছে, তাই তো? তাহলে এই যে এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক নির্ধারণের জন্য একটা দেশ যে সকল নীতি প্রণয়ন করে সেগুলি হচ্ছে বিদেশ নীতি, বোঝা গেল? আর সেই বিদেশ নীতি একটা দেশ যখন প্রণয়ন করে তখন সেই দেশের স্বার্থ, ঠিক আছে, জড়িত থাকে। ঠিক আছে, একটা দেশ তার জাতীয় স্বার্থ এবং জাতীয় লক্ষ্য পূরণের জন্য অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক নির্ধারণ করার জন্য যেসব নীতি প্রণয়ন করে সেটাই হচ্ছে বিদেশ নীতি বা ফরেন পলিসি। তোমরা একটু বুঝলে কি বিদেশ নীতিটা কি। এবার দেখবো যে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য, তারপরে আমি কিছু ফ্যাক্ট লিখিয়ে দিয়েছি, এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে লিখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আগে আমরা এই বৈশিষ্ট্য থেকেও পরীক্ষায় আসে, বৈশিষ্ট্যটা বুঝে নেই ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য কি। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, যে জোট নিরপেক্ষতা। তাহলে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য হচ্ছে যে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা সম্পর্কে তোমরা পড়েছো প্রথম অধ্যায়ে, জোট নিরপেক্ষ আন্দোলন আমি পড়িয়েছি। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনটা কি ছিল? যে ঠান্ডা যুদ্ধের সময় ভারত এবং অন্যান্য যেমন ইজিপ্ট, তারপরে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এমন কতগুলি দেশ মিলে তারা ঠিক করে যে তারা কোনো দেশের জোটে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট ছিল এবং আমেরিকার যে পুঁজিবাদী রাষ্ট্রের জোট ছিল, কোনো জোটেই যোগ দেবে না তারা। তারা নিরপেক্ষভাবে, তারা স্বাধীনভাবে বিদেশ নীতি প্রণয়ন করবে, সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা। তাহলে এই যে জোট নিরপেক্ষতা, এটা হচ্ছে ভারতের বিদেশ নীতির একটা বৈশিষ্ট্য। তাহলে পরীক্ষায় কোশ্চেন এইভাবে আসবে যে লিখে দেবে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য হলো, 4টা অপশন থাকবে, চারটার মধ্যে জোট নিরপেক্ষতা থাকবে বা পঞ্চশীল নীতি থাকবে, এভাবে লেখা থাকবে। বা আরেকভাবে কোশ্চেন আসতে পারে যে নিম্নের কোনটি ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, বৈশিষ্ট্য নয় লেখা থাকবে, তখন কিন্তু এখান থেকে যে কোনো তিনটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে, আর একটা অন্য একটা দিবে যেটা বৈশিষ্ট্য নয়। যেমন লেখা থাকতে পারে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য নয়, অপশন থাকলো জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা, আর একটা থাকলো হস্তক্ষেপ করা। তাহলে হস্তক্ষেপ করা কিন্তু ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তাহলে জোট নিরপেক্ষতা হচ্ছে একটা বৈশিষ্ট্য ভারতের বিদেশ নীতির। এবার দেখবো পঞ্চশীল নীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য। পঞ্চশীল নীতি কি? দেখো, এই একটা পঞ্চশীল কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়, সেটাও কিন্তু আমি পড়িয়েছিলাম। পঞ্চশীল চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত আর চীনের মধ্যে, তাই না? পঞ্চশীল একটা চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে ভারত আর চীনের মধ্যে, আর তার মধ্যে পঞ্চশীল, এখানে 5টা টোটাল নীতি আছে। তাহলে সেই 5টি নীতিকেও কিন্তু ভারত ফলো করে, অর্থাৎ ভারতের বিদেশ নীতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতি। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধিতা। ভারতের বিদেশ নীতির এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন সাম্রাজ্যবাদ কি আর উপনিবেশবাদ কি? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন যে জাপান ছিল, তারপরে যে ইতালি ছিল, এগুলি কিন্তু সাম্রাজ্যবাদী দেশ ছিল। তারা নিজের যে ভূখণ্ড, নিজের যে দেশের আয়তন, সেটা বিস্তার করতে থাকে, অন্যান্য দেশকে আক্রমণ করে সেই দেশের যে ভূখণ্ড সেটা নিজের দেশের সঙ্গে যুক্ত করতে থাকে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী দেশ। এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করতো ভারত, এখনো করে। উপনিবেশবাদ যেমন ভারতের উপর ব্রিটিশরা কিন্তু প্রায় 200 বছর উপনিবেশ স্থাপন করেছিল, তাই না? তারপরে ভারতের যে গোয়া, ঠিক আছে, গোয়া রাজ্য আছে বর্তমানে, সেখানেও কিন্তু পর্তুগিজ তারা উপনিবেশ স্থাপন করেছিল। তো এই যে অন্যান্য দেশ কোনো একটা দেশের উপরে উপনিবেশ স্থাপন করতো, সেটারও বিরোধিতা করে ভারত। ঠিক আছে, তাহলে দুটা বুঝতে পারলে এটা একটা ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতের বিদেশ নীতি, সেটা হচ্ছে নয়া উপনিবেশবাদ বিরোধিতা। উপনিবেশবাদ কিন্তু আগে দেখা যেত,
এখন কিন্তু উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এগুলি দেখা যায় না বললেই চলে। কারণ এখন যদি কোনো একটা রাষ্ট্র তার ভূখণ্ড বিস্তার করতে থাকে, অর্থাৎ অন্য দেশকে আক্রমণ করছে, সেই ভূখণ্ড কেড়ে নিচ্ছে, তারপর আবার আক্রমণ করছে, কেড়ে নিচ্ছে, তখন কিন্তু সারা বিশ্বে কিন্তু জনমত গড়ে উঠবে সেই দেশের বিরুদ্ধে, আর সেই দেশ কিন্তু তখন আর কিছু করতে পারবে না, তাই না? তার জন্য এখন কিন্তু নয়া উপনিবেশবাদ দেখা যায়। অর্থাৎ নয়া উপনিবেশবাদ কি? এবার যে এখন কি হয়, যে কোনো একটা শক্তিশালী রাষ্ট্র এখন অন্যান্য দেশকে, ছোট ছোট দরিদ্র রাষ্ট্রকে কি করে, যে ঋণের জালে জড়িয়ে ফেলে। কোনো একটা দেশকে ঋণ দিল, জড়িয়ে ফেললো। বা এমন হয় যে কোনো একটা রাষ্ট্রের আশেপাশে সামরিক ঘাঁটি স্থাপন করলো, ঠিক আছে, আর তার দ্বারা ছোট ছোট রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেটা হচ্ছে নয়া উপনিবেশবাদ। তাহলে এটারও কিন্তু বিরোধিতা করে বর্তমানে ভারত। তাহলে এটা ভারতের বিদেশ নীতির আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে বর্ণ বৈষম্যের বিরোধিতা। তাহলে বর্ণ বৈষম্য কিন্তু হতো আগে, এখনো দেখা যায়। তাহলে বর্ণ বৈষম্য হচ্ছে, যেমন আগে ভারতে ব্রিটিশরা যখন শাসন করত, তখন ভারতীয়দের যে কৃষ্ণ বর্ণের মানুষেরা ছিল তাদের উপর কিন্তু অনেক অত্যাচার চলতো, তাই না? অনেক রেস্তোরাঁতে লেখা থাকতো যে কালো চামড়ার মানুষ এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ। এভাবে মানুষের সঙ্গে, ভারতীয় যে মানুষরা ছিল কালো চামড়ার অর্থাৎ কৃষ্ণবর্ণের মানুষেরা ছিল, তাদের সঙ্গে কুকুরের তুলনা করতো ব্রিটিশরা। এতটা বৈষম্য করা হতো। তাহলে এই যে বর্ণ বৈষম্য, এর বিরোধিতা করে কিন্তু ভারত। আফ্রিকাতেও কিন্তু এমন হয়েছিল। আফ্রিকায় যে শ্বেতাঙ্গ শাসকেরা ছিল আগে, তখন কিন্তু শ্বেতাঙ্গ শাসকেরাও আফ্রিকার আর কি লোকেদেরকে আর কি ভেদাভেদ করতো, সেখানেও বর্ণ বৈষম্য চলতো। তার বিরুদ্ধেও কিন্তু ভারত সোচ্চার হয়েছে। তাহলে এগুলি হচ্ছে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য, বর্ণ বৈষম্যের বিরোধিতা করা। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতের বিদেশ নীতির জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন। জাতীয় মুক্তি আন্দোলন কোনো যেমন ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট। তার আগে প্রায় 200 বছর কিন্তু ব্রিটিশরা ভারতে কি করছে, শাসন করছে। তাহলে ভারত কিন্তু এর জন্য বিশ্বের অন্যান্য জায়গায় যখন মুক্তি আন্দোলন হয়, জাতীয় মুক্তি আন্দোলনের সূচনা হয়, তখন কিন্তু তার সমর্থন করে। যেমন বাংলাদেশের যে জাতীয় মুক্তি আন্দোলন, সেখানে কিন্তু ভারত সরাসরি সাহায্য করেছিল বাংলাদেশকে। আগে তো পূর্ব পাকিস্তান ছিল, তাই না? পাকিস্তানেরই একটা অংশ ছিল। তারপরে পূর্ব পাকিস্তানি কি হয়ে যায়, পূর্ব পাকিস্তানের লোকেদের সঙ্গে বৈষম্য চলতো, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হতো না, তাদের ভাষা বাংলা বলে তাদের সঙ্গে বৈষম্য করা হতো। এই যে ভেদাভেদ, তার থেকে তারা কি করে, তখন তারা কি আন্দোলন শুরু করে, তারা আলাদা একটা দেশে পরে রূপান্তরিত হয়ে যায়, বাংলাদেশ 1971 সালে হয়। তাহলে ভারত কিন্তু এই জাতীয় মুক্তি আন্দোলনকেও সমর্থন করেছে। আর লাস্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ। ভারতের বিদেশ নীতির আরেকটা বৈশিষ্ট্য অন্যতম, সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ। এবার নিরস্ত্রীকরণ মানে হচ্ছে বিশ্বের মধ্যে কি হচ্ছে, যে অস্ত্রের আমদানি রপ্তানি কিন্তু বাড়ছে, অস্ত্র উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা যাতে না হয়, তার পক্ষে কিন্তু সপক্ষে কিন্তু ভারত সর্বদা সোচ্চার হয়। কারণ বিশ্বের মধ্যে যদি এই অস্ত্র রপ্তানি বাড়তে থাকে, তাহলে কি হবে, যুদ্ধের কিন্তু সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। তাই যুদ্ধের সম্ভাবনাকে কমাতে গেলে অস্ত্রের যে ব্যবহার, অর্থাৎ অস্ত্রের যে উৎপাদন, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অস্ত্রের উৎপাদন করেই যাচ্ছে, তাহলে কি হবে, যত অস্ত্রের উৎপাদন বৃদ্ধি পাবে তত যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাহলে বিশ্বের মধ্যে শান্তি স্থাপনের জন্য, সৌভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য কিন্তু নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্রের নির্মাণ দরকার। একটা দেশ সামরিক দিক থেকে যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু সেই দেশকে অন্য দেশ ভয় পাবে না। এখন ভারত যদি অস্ত্রশস্ত্রের দিক থেকে এখন যদি বলো যদি শক্তিশালী না হয় সামরিক দিক থেকে, ভারত যদি অন্যান্য দেশ থেকে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম না কেনে, এখন ভারত যদি অন্যান্য দেশ থেকে বলতে পারো রাফাইল না কেনে, ঠিক আছে, সামরিক খাতে খরচ না করে, তাহলে কি হবে, অন্যান্য দেশ ভাববে ভারত সামরিক দিক থেকে অতটা শক্তিশালী নয়, তাহলে সহজেই আক্রমণ করার একটা সুযোগ পেয়ে যাবে, তাই না? আর চীন এদিকে কিন্তু ভারতের থেকে অনেক শক্তিশালী। এর জন্য একটা দেশ সামরিক দিক থেকে কিন্তু শক্তিশালী হতেই হয়, না হলে কিন্তু অন্যান্য দেশ আর কি অ্যাটাক করার সম্ভাবনা থাকে আর কি সেই দেশের উপরে।
তাহলে একটা দেশ যদি সামরিক দিক থেকে শক্তিশালী না হয় তাহলে অন্যান্য দেশ কিন্তু আক্রমণ করতে পারে সেই দেশকে। তার জন্য সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া একটা দেশের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অস্ত্রের উৎপাদন একটা নিয়ন্ত্রণে আনতে হবে আর কি। এটাই হচ্ছে নিরস্ত্রীকরণ। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখলাম এই 6টি পয়েন্ট। এই 6টি পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় আসে। এবার পূর্বে তাকাও নীতি এসেছিল মনে হয়, একবার কোশ্চেন পেপারটা দেখবে, ঠিক আছে, আর বাকিগুলি তো ইম্পর্টেন্টই। তাহলে ফার্স্ট দেখো যে ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার কাকে বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বলা হয়। তাকে কি বলা হয়? ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পূর্বে তাকাও নীতি, পূর্বে তাকাও নীতি কে গ্রহণ করে? মনে রাখবে নরসিমহা রাও। এটাই পরীক্ষায় মনে এসেছিল। তাহলে তোমাদের এটা আসার এবার সম্ভাবনা নেই, কিন্তু পরের গুলি তো আছে সম্ভাবনা। তারপরে আছে অ্যাক্ট ইস্ট পলিসি, এটা নরেন্দ্র মোদী প্রণয়ন করে। তারপরে পশ্চিমে তাকাও নীতি, লুক ওয়েস্ট পলিসি, এটা মনমোহন সিং প্রণয়ন করে। তারপরে আচ্ছা এই তিনটা নীতি একটু জেনে নাও। পূর্বে তাকাও নীতিটা কেন প্রণয়ন করা হয়? পূর্বে তাকাও নীতির দ্বারা ভারতের যে, ঠিক আছে, ভারতের যে দক্ষিণ পূর্বের যে রাষ্ট্রগুলি আছে, পূর্বে তাকাও নীতির দ্বারা ভারতের দক্ষিণ পূর্ব যে রাষ্ট্রগুলি আছে তার সঙ্গে ভারতের সম্পর্ক আরো বেটার করার জন্য, অর্থনৈতিক, তারপরে বাণিজ্যিক, রাজনৈতিক বেটার করার জন্য কিন্তু এই নীতি গ্রহণ করা হয়। তাহলে এই অ্যাক্ট ইস্ট পলিসি আর পূর্বে তাকাও নীতি, এই দুটি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে সেই দেশগুলির সঙ্গে সম্পর্ক আরো ভালো করার জন্য, সেটা বাণিজ্যিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, সাংস্কৃতিক দিক থেকে হতে পারে, তাহলে সম্পর্ক আরো ভালো করার জন্য এই নীতিগুলি গ্রহণ করা হয়েছে। তাহলে কোন নীতি কে গ্রহণ করে, অর্থাৎ কোন প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয় সেটা মনে রাখবে। নেক্সট পশ্চিমে তাকাও নীতি, লুক ওয়েস্ট পলিসি, এটা মনমোহন সিং। আর এই পশ্চিমে তাকাও নীতির দ্বারা পশ্চিম অর্থাৎ ভারতের পশ্চিমে যে মিডিল ইস্ট আছে, ঠিক আছে, মিডিল ইস্টের যে দেশগুলি আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ঠিক আছে, সেই যে দেশগুলি তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই নীতি গ্রহণ করা হয়। এটা একটা ভারতের বিদেশ নীতি, যার দ্বারা যে সৌদি আরব বলো, কাতার বলো, ওমান, কুয়েত, এই দেশগুলি হচ্ছে সেখানে খনিজ তেলের ভান্ডার আছে। তাহলে ভারত কিন্তু তার যে খনিজ তেল সেটা বেশিরভাগটাই ইম্পোর্ট করে, অর্থাৎ আমদানি করে অন্যান্য দেশ থেকে। তাহলে এই সৌদি আরব এবং সেই যে মিডল ইস্টের দেশগুলি আছে তাদের থেকে আমদানি করে। তারপরে রাশিয়ার কাছ থেকেও ক্রুড অয়েল আমদানি করে, ক্রুড অয়েল অর্থাৎ খনিজ তেল। তাহলে এই খনিজ তেলগুলি যে আমদানি করে, তাহলে সেই দেশগুলির সঙ্গে সম্পর্ক তো ভালো রাখা উচিত। এর জন্য এই পশ্চিমে তাকাও নীতি গ্রহণ করা হয়েছে। এটা বুঝতে পারলে পশ্চিমে তাকাও নীতি কেন গ্রহণ করা হয়েছে? মনমোহন সিং এর আমলে। নেক্সট হচ্ছে গুজরাল তত্ত্ব বা গুজরাল ডক্ট্রিন, এটা কে প্রণয়ন করে বা এই গুজরাল তত্ত্ব কে দেয়? মনে রাখবে ইন্দ্র কুমার গুজরাল, বা এটা অনেক সময় লেখা থাকে আই কে গুজরাল, ঠিক আছে, আই কে গুজরাল, আই কে গুজরাল, ঠিক আছে, বা বাংলায় তোমাদের আসবে এভাবে লেখা থাকতে পারে আই কে গুজরাল, আই কে গুজরাল, ঠিক আছে। তাহলে কনফিউজ হয় না, আই কে গুজরাল মানেই ইন্দ্র কুমার গুজরাল। তাহলে পরীক্ষায় কিন্তু এটা অবশ্যই আসে, খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দ্র কুমার গুজরাল, তিনি এই ডক্ট্রিন, গুজরাল ডক্ট্রিন প্রণয়ন করে। আর এই গুজরাল তত্ত্ব বা গুজরাল ডক্ট্রিনটা কি? এখানে টোটাল 5টা প্রিন্সিপাল আছে, 5টা নীতির কথা আছে। তার মধ্যে প্রধান যেটা নীতি সেটা হচ্ছে এই গুজরাল নীতির দ্বারা, এই গুজরাল নীতিতে বলা হয় যে ভারতের যে প্রতিবেশী দেশগুলি আছে সেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য আর কি এই নীতিটা, প্রতিবেশী দেশগুলিকে আর কি সাহায্য করা। সাহায্য তো করবে ভারত, কিন্তু বিপক্ষে ভারত কিন্তু কোনো কিছু প্রত্যাশা করবে না সেই দেশগুলির কাছ থেকে। তাহলে এটা হচ্ছে গুজরাল নীতির আর কি একটা মেন নীতি, যে ভারত তার প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করবে কিন্তু রিটার্নে ভারত কোনো কিছু চাইবে না, তাই না? এর দ্বারা ভারত এবং অন্যান্য দেশগুলির মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে প্রতিবেশী দেশগুলি ভারতের উপর আরো বিশ্বাস বাড়বে তাদের,
ঠিক আছে, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটান, এই দেশগুলির সঙ্গে যদি সম্পর্ক ভালো করা যায়, তার জন্য এই গুজরাল তত্ত্ব বা গুজরাল ডক্ট্রিন দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের দ্বারা। আরেকটা সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ করা হয় কত সালে? মনে রাখবে 1991 সালে। কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতের? মনে রাখবে নরসিমহা রাওয়ের আমলে। তাহলে পরীক্ষায় কোশ্চেন কিন্তু এই দুটো আসে যে ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ করা হয় কত সালে? সালে আসলে 1991 সাল। আর কার আমলে, কার প্রধানমন্ত্রীত্বের আমলে? নরসিমহা রাওয়ের আমলে। আর এই ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ, এটাকে আরেকটা বলা যায়, সেটা হচ্ছে বাজার অর্থনীতি। ভারতে আর কি বাজার অর্থনীতির সূচনা হয় কত সালে বা কার প্রধানমন্ত্রীত্বের আমলে? এটা পরীক্ষায় আসে, বাজার অর্থনীতির সূচনা। ঠিক আছে, ভারতের অর্থনীতিতে বাজার অর্থনীতির সূচনা বা উদারীকরণ নীতি গ্রহণ, এই দুটাই কিন্তু 1991 সালে। ঠিক আছে, আর নরসিমহা রাওয়ের আমলেই হয়। তাহলে দুটা কিন্তু একই, বাজার অর্থনীতি বলুক আর অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ বলুক, দুইভাবে কোশ্চেন আসতে পারে, দুটারই উত্তর সেম। এবার আমরা আলোচনা করব ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক। এখন দেখো ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো, ঠিক আছে, ভারতের ঠিক কোন দিকে অবস্থিত শ্রীলঙ্কা? মনে রাখবে, দেখতে মনে হয় দক্ষিণ দিকে, কিন্তু আসলে কিন্তু দক্ষিণ দিকে না, এটা দক্ষিণ পূর্বে। ঠিক আছে, ভারতের দক্ষিণ পূর্ব দিকে কিন্তু শ্রীলঙ্কা এই দেশটি অবস্থিত, আর এটা একটা দ্বীপ রাষ্ট্র, তাই না? শ্রীলঙ্কা একটা কি দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ এখানে চারিদিকে জল দ্বারা বেষ্টিত একটা ভূমিভাগ, তাই না? এর জন্য এটা দ্বীপ। তাহলে এই যে ভারত আর শ্রীলঙ্কা, তার মাঝখানে যে একটা প্রণালী আছে, তাহলে সেই প্রণালীর নাম কি? মনে রাখবে পক প্রণালী। পরীক্ষায় আসে যে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কোন প্রণালী রয়েছে বা কোন প্রণালী দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা একে অপর থেকে বিচ্ছিন্ন? পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। আর এটা কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ। তাহলে ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, আর যার রাজধানীর নাম কি? মনে রাখবে শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। ঠিক আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানীর নাম, শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। আর একটা কথা মনে রাখবে যে শ্রীলঙ্কার আগের নাম কি ছিল? আগের, ঠিক আছে, আগে একটা নাম ছিল, সেটা হচ্ছে আগের নাম সিলোন। সিলোন নাম ছিল হচ্ছে শ্রীলঙ্কার আগে। বুঝতে পারলে? এবার আসি আসল আলোচনায়, যে শ্রীলঙ্কা সম্পর্কে তোমাদের একটা সংগঠন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে এলটিটিই। এলটিটিই হচ্ছে একটা সংগঠন, এটা একটা সশস্ত্র সংগঠন ছিল, আর এই সংগঠনটার কিন্তু বর্তমানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাও তোমাদের এটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ভারতের যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, তিনি কিন্তু মারা যান, আর তিনি যে মারা যান তার পিছনে কে দায়ী ছিল? এই এলটিটি সংগঠন কিন্তু দায়ী ছিল। এই এলটিটি সংগঠনই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে। এই এলটিটির ফুল ফর্মটা মনে রাখবে যে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। ঠিক আছে, লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই এলটিটির ফুল ফর্ম। এই ফুল ফর্মটাও কিন্তু পরীক্ষায় আসে। আর এই যে এলটিটিই সংগঠন, এই সংগঠনের উদ্দেশ্য ছিল কি? এই সংগঠনের উদ্দেশ্য ছিল
যে শ্রীলঙ্কার মধ্যে একটা রাষ্ট্র গঠন করা, একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা, আর সেই স্বাধীন রাষ্ট্রের নাম হবে তামিল এলাম। ঠিক আছে, এই তামিল এলাম রাষ্ট্র গঠন করা ছিল এই এলটিটি সংগঠনের উদ্দেশ্য। আর এই এলটিটি সংগঠনটার উদ্দেশ্য যে ছিল, একটু ভালো করে বুঝে নাও। এই শ্রীলঙ্কা ছবিটা আমি একটু বড় যদি করি, ধরো এটা শ্রীলঙ্কা, তাহলে এই শ্রীলঙ্কার এই জায়গাটা যে আছে পূর্ব আর উত্তর পূর্ব, এই অঞ্চলটাতে তামিল ভাষাভাষী লোকেরা বসবাস করত। দেখো, ভারতের যে একদম দক্ষিণের যে রাজ্যটি আছে সেই রাজ্যের নাম কি? তামিলনাড়ু। ভারতের দক্ষিণতম রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু, সেখানে তামিল ভাষাভাষী লোকেরা থাকে। তাহলে এখানেও তামিল সম্প্রদায়ের লোকেরা থাকে, আবার শ্রীলঙ্কাতেও কিন্তু তামিল সম্প্রদায়ের লোকেরা ছিল আগে। ঠিক আছে, সেই সময়ে 15%, ঠিক আছে, 15% মানুষ শ্রীলঙ্কার মধ্যে কি ছিল? যে তামিল সম্প্রদায়ের ছিল। আর বাকি যে মানুষেরা ছিল তারা ছিল সিংহলি সম্প্রদায়। ঠিক আছে, তাহলে বাকি বলতে 85%। তাহলে বেশিরভাগ মানুষ শ্রীলঙ্কায় কোন সম্প্রদায়ের মানুষ ছিল? সিংহলি সম্প্রদায়ের মানুষ ছিল। আর এই সাইডটাতে উত্তর, ঠিক আছে, উত্তর আর উত্তর পূর্ব, ঠিক আছে, উত্তর আর উত্তর পূর্ব এই সাইডটার মধ্যে তামিল সম্প্রদায়ের লোকেরা ছিল। এই যে এলটিটি সংগঠনটা, এইটা গঠিত হয় মনে রাখবে 1976 সালে। আর কে গঠন করে মনে রাখবে? ভেলুপিল্লাই প্রভাকরণ। এই ভেলুপিল্লাই প্রভাকরণ 1976 সালে এই এলটিটি সংগঠনটা গঠন করেছিল। আর এলটিটির ফুল ফর্মটা মনে রাখবে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। তাহলে এই যে তখন সংগঠনটা যে গঠিত হয়েছিল, কারণ ছিল পিছনে যে এই শ্রীলঙ্কার মধ্যে যে তামিল ভাষাভাষী লোকেরা ছিল তাদের উপর বৈষম্য করা হচ্ছিল। তখন কি বৈষম্য করা হচ্ছিল? যে শ্রীলঙ্কার যে সরকার ছিল, সেই শ্রীলঙ্কার সরকার কি করে, যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে তামিল ভাষাকে বাদ দিয়ে দেয়। তামিল ভাষাকে বাদ দিয়ে দেয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে। তাছাড়াও সরকারি যে চাকরি আছে, সরকারি যে সুযোগ সুবিধা আছে, তা সেখানেও কিন্তু বৈষম্য করা হতো তামিল সম্প্রদায়ের লোকেদের সঙ্গে, কারণ তারা সংখ্যায় কম আছে 15%, আর বেশিরভাগই সিংহলি সম্প্রদায়ের লোক। তাহলে সিংহলি সম্প্রদায়েরই স্বার্থ সংরক্ষিত হচ্ছিল। এর জন্য তামিল সম্প্রদায়ের লোকেদের মধ্যে একটা ক্ষোভ জমে যে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, আমাদের ভাষা তামিল ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য সেই ক্ষোভে এই ভেলুপিল্লাই প্রভাকরণ এই সংগঠন গড়ে তোলে, যার নাম হচ্ছে এলটিটিই সংগঠন। এটা একটা সশস্ত্র সংগঠন। আর এই সংগঠন কি করে, কি চায়, যে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে আলাদা করে, অর্থাৎ এতটুক জায়গা তাদেরকে দিয়ে দিবে। অর্থাৎ তামিল সম্প্রদায়ের লোকেরা এখন নিজেরা মিলে এটা একটা স্বাধীন দেশ গঠন করবে, সেটার নাম হবে তামিল এলাম। তাহলে আলাদা একটা দেশ গঠনের জন্য তারা দাবি তুলতে থাকে। এই এলটিটি সংগঠন তখন চাচ্ছিল যে না, আমরা আর শ্রীলঙ্কা এই দেশের সঙ্গে আমরা থাকবো না, এই সরকার আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না ঠিক মতো, আমাদের সঙ্গে বৈষম্য করছে, তার জন্য আমরা একটা আলাদা দেশ গঠন করব আমাদের সম্প্রদায়ের লোকেদের নিয়ে। তাহলে এই অংশটাকে নিয়ে তারা, এই এলটিটি সংগঠন চায় যে তারা একটা দেশ গঠন করবে, সেই দেশের নাম হবে হচ্ছে এই তামিল এলাম। তাহলে এখন শ্রীলঙ্কার সরকার কি চাবে যে নিজের দেশ টুকরো হয়ে যাক, আলাদা একটা রাষ্ট্র গঠিত হোক? কখনোই চাবে না কোনো দেশের সরকার। তখন কিন্তু এই এলটিটিই এবং শ্রীলঙ্কার সরকারের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়ে যায়, অর্থাৎ সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় শ্রীলঙ্কার মধ্যে। তাহলে এই গৃহযুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন ভারত সরকারের উপরও চাপ আসতে থাকে। কি চাপ আসে? যে ভারতের যে জনগণ আছে, বিশেষ করে তামিলনাড়ুতে, তারা হচ্ছে তামিলনাড়ুতেও তামিল সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। তাহলে তারা সরকারকে চাপ দিচ্ছে যে আমাদের সম্প্রদায়ের লোকেরা শ্রীলঙ্কায় বাস করে, তাহলে তাদের উপর বৈষম্য করা হচ্ছে,
তাহলে ভারত সরকারের উচিত শ্রীলঙ্কায় বসবাসকারী তামিল সম্প্রদায়ের লোকেদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট করা। যেমন বাংলাদেশে বাংলাদেশে দেখবে অনেক হিন্দুরা কিন্তু থাকে, তাহলে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যদি কোনো অত্যাচার হয়, মাঝে মাঝে নিউজ আসে, তাহলে সেই অত্যাচার যখন ঘটে তখন ভারত সরকার সবসময় কি করবে, যে সেই বাংলাদেশের হিন্দুদের পক্ষে হিন্দুদেরকে সাপোর্ট করবে, তাই না? তখনও সেই সেন্টিমেন্টটা ছিল, যেহেতু ভারতের মধ্যেও তামিলনাড়ুতে তামিল সম্প্রদায়ের লোকেরা ছিল, আবার শ্রীলঙ্কার মধ্যেও তামিল সম্প্রদায়ের লোকেরা ছিল, তাহলে ভারত সরকার পরে এই তামিল সম্প্রদায়ের লোকেদের স্বার্থ সংরক্ষণের জন্য একটা চুক্তি স্বাক্ষর করে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে। সেটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা চুক্তি, তার নাম ভারত শ্রীলঙ্কা চুক্তি। এটা 1987 সালে স্বাক্ষরিত হয়। তাহলে পরীক্ষায় আসে ভারত শ্রীলঙ্কা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1987 সালে। আর এই চুক্তির দ্বারা বলা হয় যে ভারত সরকার বলে দেয় শ্রীলঙ্কাকে যে এলটিটিই কে আমরা বুঝিয়ে বলবো, তাদেরকে শান্ত করে দেব, কিন্তু তামিলনাড়ু আর কি শ্রীলঙ্কার সরকারকে বলে ভারত সরকার যে তোমরা শ্রীলঙ্কার সরকার কি করবে, যে শ্রীলঙ্কার যে সংবিধান আছে সেই সংবিধানের 13তম সংবিধান সংশোধনী করবে এবং তার দ্বারা এই যে তামিল সম্প্রদায়ের যে লোকেরা আছে তাদের জন্য একটা আলাদা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ এই অঞ্চলটাকে একটা আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করবে শ্রীলঙ্কার সরকার। আর যার দ্বারা কি হবে, যেই তামিল সম্প্রদায়ের লোকেরা নিজেদের এলাকাকে নিজেরাই শাসন করবে। যেমন ভারতের 28টি রাজ্য, প্রত্যেকটা রাজ্যের কি থাকে, সরকার থাকে, আর সেই রাজ্যের সরকার সেই রাজ্যটাকে পরিচালনা করে। যেমন পশ্চিমবঙ্গ সরকার আছে, যে 2026-এই তো ইলেকশন হলো, সেখানে রাজ্যের হেড অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসলো। তাহলে এখন আমরাই আমাদের ভোটে, তাহলে আমরা জনগণ, পশ্চিমবঙ্গের জনগণেরা পশ্চিমবঙ্গেরই লোকেদেরকে ভোট দিয়ে, পশ্চিমবঙ্গেরই প্রতিনিধিদের ভোট দিয়ে তারপরে পাঠালো, অর্থাৎ এমএলএদেরকে নির্বাচিত করে পাঠালো, তারপরে সেই এমএলএরা মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী সিলেক্ট করলো। তাহলে এভাবেই তো, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে তামিল সম্প্রদায়ের লোকেদেরকে একটা আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করো, আর সেখানের লোকেরাই নিজেদের মধ্যে থেকে একজন ক্যান্ডিডেটকে নির্বাচিত করবে, তারা নিজেদের শাসক নিজেরাই তৈরি করবে। কিন্তু শ্রীলঙ্কার সরকার কিচ্ছু করে না, ঠিক আছে, এই তামিল সম্প্রদায়ের লোকেদের জন্য কিচ্ছু করে না, আলাদা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করে না। এরপরে কি হয়, যে এলটিটিই যে সংগঠন আছে সেই সংগঠন, আরেকটা কথা, যে এই যে ভারত শ্রীলঙ্কা চুক্তি আছে এর দ্বারা কি হয়, যে ভারত সরকার শ্রীলঙ্কার মধ্যে শান্তি রক্ষা বাহিনী পাঠায়, ঠিক আছে, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠায়, অর্থাৎ শান্তি রক্ষা বাহিনী পাঠায় সেখানে যাতে সামাল দেওয়া যায়। যেহেতু এলটিটিই এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে সমস্যা চলছে, তাহলে এর জন্য শান্তি রক্ষা বাহিনী পাঠায় যাতে শ্রীলঙ্কায় শান্তি স্থাপিত হয়। কিন্তু লাস্ট পর্যন্ত যেহেতু শ্রীলঙ্কার সরকারও মানে না, সংবিধান সংশোধনও করে না, তারপরে এলটিটিই ভারতের বিরুদ্ধেও হয়ে যায়। এলটিটিই মনে করে যে ভারত সরকার এলটিটিইর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শ্রীলঙ্কার সরকারের সঙ্গে ভারত সরকার চুক্তি করে নিয়েছে, আর এলটিটিইর কথা এখানে ভাবাই হয়নি। এর জন্য এলটিটিই যে সংগঠনটা ছিল, সেই সংগঠনের যে লোকেরা ছিল, তারা ভারতের যে শান্তি রক্ষা বাহিনী পাঠিয়েছিল ভারত সরকার, তাদেরকেও আক্রমণ করতে শুরু করে দেয়, অনেক সেনাবাহিনী আহত হয় সেখানে। তাহলে লাস্ট পর্যন্ত ভারতের সেই শান্তি রক্ষা বাহিনীকে ভারতে ফিরে আসতে হয়, আরও অনেকে আহত হয়, ঠিক আছে। তারপরে একটা কাণ্ড ঘটে, সেটা হচ্ছে 1991 সালে। 1991 সালে চেন্নাই যে জায়গাটা আছে, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর কি উপস্থিত ছিল চেন্নাইয়ের কাছাকাছি কোনো একটা সম্মেলনে। সেখানে কি হয়, যে এলটিটি সংগঠনের একটা মেয়ে আত্মঘাতী বোমা পেঁচিয়ে, ঠিক আছে, সেই ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সামনে আসে। আর তখনই কিন্তু সেই যে মেয়েটি ছিল নিজের গায়ে আত্মঘাতী বোমা জড়িয়েছিল,
সেখানে কিন্তু ব্লাস্ট হয় সেই বোমটা, আর তারপরে কিন্তু সেখানে ভারতের রাজীব গান্ধী প্রধানমন্ত্রী যে ছিল তিনিও মারা যান। তাহলে এই যে এলটিটিই সংগঠন ভারতের প্রধানমন্ত্রীকে মারার যে চেষ্টা করেছিল অর্থাৎ মেরেছিল, তারপরে কি হয় যে ভারত সরকার এই এলটিটিইর পক্ষে আর কোনোদিন দাঁড়ায়নি। তারপরে ভারত সরকার বলে দেয় যে না, আমরা চেয়েছিলাম এই তামিল সম্প্রদায়ের লোকেদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা দাঁড়াতে পাশে, আমরা শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিলাম, 1987 সালে ভারত শ্রীলঙ্কা চুক্তি করেছিলাম। কার জন্য? ভারত সরকার সবকিছু করেছিল এই এলটিটির জন্য। কিন্তু ভারত সরকারের প্রেরিত শান্তিরক্ষা বাহিনীর উপরও আক্রমণ চালায় এই এলটিটিই, তারপরে ভারতের প্রধানমন্ত্রীকেও মেরে ফেলে। এরপরে ভারত সরকার বলে দেয় শ্রীলঙ্কার সরকারকে এখন শ্রীলঙ্কা যা খুশি করতে পারে এই এলটিটিই সংগঠনের উপর। তারপরে 2009 সালে কি হয় যে 2009 সালে এই এলটিটিইর আর অস্তিত্ব মিটে যায়। কি শ্রীলঙ্কা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এলটিটির চিহ্ন একদম মুছে দেয়, এলটিটির অস্তিত্বকেই একদম মুছে ফেলে সামরিক অভ্যুত্থানের দ্বারা 2009 সালে। 2009 সালের পর থেকে এলটিটি আর কোনো চিহ্ন নেই শ্রীলঙ্কায়। বোঝা গেল? তাহলে এ ছিল হিস্ট্রি এই এলটিটিই সংগঠন সম্পর্কে। আর সেখানে 1991 সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও কিন্তু মারা যান। তাহলে এই কিছু ঘটনা একটু মনে রাখবে। আর একটা কথা, যে এবার ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে চুক্তি কিছু আলোচনা করব, সেটা যেমন একটা মুক্ত বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ এফটিএ বলা যায়, এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা স্বাক্ষরিত হয় কত সালে মনে রাখবে? স্বাক্ষরিত হয় হচ্ছে 1998 সালে, আর কার্যকর হয় হচ্ছে 2000 সালে। মনে রাখবে। এখন এই মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দ্বারা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এখন দুটি দেশ যখন বাণিজ্য করবে তখন ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্সটা লাগবে না আর কি। ফ্রি ট্রেড, ট্রেড যখন করবে সেটা ফ্রি থাকবে। যখন ভারত যদি কোনো জিনিস কোনো বস্তু শ্রীলঙ্কায় বিক্রি করে তাহলে শ্রীলঙ্কার সরকার সেখানে কোনো ট্যাক্স বসাবে না। শ্রীলঙ্কার থেকে কোনো যদি কিছু ভারতে বিক্রি করা হয় তাহলে ভারত সেখানে ট্যাক্স বসাবে না। এটাই একটু সুবিধা। এর দ্বারা দুটি দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এবার ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কের দুটা সমস্যা মনে রাখবে। একটা হচ্ছে মৎস্যজীবীদের সমস্যা, ঠিক আছে, সমস্যা, ঠিক আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, লিখে দিচ্ছি, 1 নম্বর মৎস্যজীবীদের সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে চীনের প্রভাব। ঠিক আছে, তাহলে দেখো ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে একটা প্রণালী আছে, পক প্রণালী। তাহলে এখন ভারতের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে ইইজেড, একটা দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে, অর্থাৎ ভারত কতটুকু দূরত্ব পর্যন্ত, কত কিলোমিটার দূরত্ব পর্যন্ত আর কি ভারত সেখানে মৎস্য ধরতে পারবে, সেখানে যে কোনো কিছু করতে পারবে। আর শ্রীলঙ্কারও কি থাকবে, যে বাউন্ডারি অর্থাৎ আর কি সমুদ্র সীমা আর কি কতটুকু পর্যন্ত, কত কিলোমিটার পর্যন্ত শ্রীলঙ্কার অধিকার থাকবে। এটা হচ্ছে সেই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা অনেক সময় কি হয় যে ভারতের জেলেরা মাছ ধরতে ধরতে শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে চলে যায়, আবার শ্রীলঙ্কার জেলেরা মাছ ধরতে ধরতে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পৌঁছে যায়। তখন কি হয় যে সেই জেলেদেরকে ধরে নেয়, রিটেইন করে নেয়। এই নিয়েও কিন্তু সমস্যা দেখা দেয়, মৎস্যজীবীদের সমস্যা। আরেকটা হচ্ছে চীনের প্রভাব বৃদ্ধি। কোথায় বৃদ্ধি? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় চীনের প্রভাব বৃদ্ধি, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা ভারত শ্রীলঙ্কা সম্পর্কের। যে শ্রীলঙ্কা কি হচ্ছে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, আর এই দ্বীপ রাষ্ট্র এই শ্রীলঙ্কা কিন্তু এর মধ্যে অর্থনৈতিক সংকটও এসেছিল। তাহলে চীন যে দেশটা আছে সেই চীন শ্রীলঙ্কাকে অনেক ঋণ দিয়েছিল, আর সেই ঋণ কিন্তু শোধ করতে পারেনি শ্রীলঙ্কা। তার জন্য শ্রীলঙ্কার একটা পোর্ট আছে, বন্দর আছে, হাম্বানটোটা পোর্ট, সেটা কিন্তু
বছরের জন্য চায়না অর্থাৎ চীন নিয়ে নেয় লিজে। আর এছাড়াও চায়না তার প্রভাব কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে, শ্রীলঙ্কার উপরেও। এটা ভারতের জন্য কিন্তু ঠিক না। তাহলে এই দুটি সমস্যা মনে রাখবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর আমার হাতে কিন্তু এবিটিএ বইটাও আছে এখন বর্তমানে। তাহলে তোমাদের এই ষষ্ঠ অধ্যায়টা খুব শীঘ্রই শেষ করে তারপরে কিন্তু এবিটিও আমি সলভ করাবো, ঠিক আছে। তাহলে যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।